দ্য ওয়ে হোম। এইটা কোরিয়ার সম্পূর্ণ ভিন্নধর্মী একটা মুভিটার আইএমডিবি রেটিং 7.7, কিন্তু আমি মনে করি মুভিটা রেটিংয়ের ঊর্ধ্বে। আপনার পরিবারে অবশ্যই দাদা দাদি অথবা নানা নানি রয়েছে, হয়তো তারা বেঁচে আছে অথবা বেঁচে নেই। এই মুভির গল্পটা তাদের প্রতি আপনার ভালোবাসা এতটুকু হলেও বাড়িয়ে দেবে। হয়তো আপনি নিজেও একদিন দাদা দাদি অথবা নানা নানি হবেন। তাই মুভির গল্পটা ব্যক্তিগতভাবেও আপনার অনেক প্রয়োজন। কথা দিচ্ছি মুভির গল্পটা আপনার হৃদয় একদম স্পর্শ করে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন মা এবং তার ছেলেকে দেখতে পাই। ছেলেটি তার নানি বাড়িতে যাচ্ছে। এই ছোট্ট বাচ্চাটার নাম সাংহু। সে ছোট থেকেই তার মায়ের সঙ্গে কোরিয়ার সিউল শহরে থাকে, আর তার নানি বাড়ি ছিল পাহাড়ে ঘেরা খুবই প্রত্যন্ত এলাকায়। তাদের এখানে আসতে অনেকগুলো বাস ট্রেন চেঞ্জ করে এখানে আসতে হয়। সাংহু কোনোদিনই তার নানিকে দেখেনি, আর এই প্রথমবারের মতোই সে শহর থেকে গ্রামে যাচ্ছে, আবার এত দূরের একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে বাইরের মানুষের আসা যাওয়া নেই বললেই চলে। বাসে থাকা গ্রাম্য যাত্রীদের ব্যবহার সাংহুর একদমই পছন্দ হচ্ছিল না, তার প্রচণ্ড বিরক্ত লাগছিল। অবশেষে তারা পৌঁছে যায় সেই প্রত্যন্ত গ্রামে, কিন্তু বাস থেকে নামার পর সাংহু আর তার মায়ের সঙ্গে যেতে চাচ্ছিল না। তখন সাংহুর মা তাকে বকাঝকা করে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু সাংহুর তার নানি বাড়ির ভাঙাচুরো অবস্থা দেখে সাংহু বেচারার তো চোখে পানি চলে আসে। অন্যদিকে সাংহুর মা তার নানির সঙ্গে কথা বলতে থাকে, আর আমরা তখন বুঝতে পারি সাংহুর মা শহরে একটা বড় চাকরি করত, কিন্তু সেই চাকরিটা চলে যাওয়াতে তাকে এখন নতুন করে আবার চাকরি খুঁজতে হবে। আর সাংহুর বাবা অনেক বছর আগেই তাদেরকে ছেড়ে চলে গেছে, আর এই কারণেই সে সাংহুকে তার নানির কাছে রাখতে এসেছে। সে তার মাকে বলে, আমি চাকরি পেলেই সাংহুকে এখান থেকে নিয়ে চলে যাব। আর সে তখন তার মায়ের কাছে ক্ষমা চাই, কারণ সে এত বছর তার মায়ের সঙ্গে দেখা করতে আসতে পারেনি, কোনো খোঁজ খবরও নেয়নি। এরপরেই আমাদের সাংহুর নানিকে দেখানো হয়। সে ছিল একজন বোবা মানুষ। সে কথা বলতে না পারলেও সমস্ত কথা শুনতে পারত। সাংহুর মা তার নানির সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে চাই, কিন্তু বিয়াদ্দপ এবং হিংসুটে স্বভাবের সাংহু তার নানিকে দেখে নোংরা বলে দূরে সরে যায়। সাংহুকে কেন বিয়াদ্দপ বললাম তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। সাংহুর মা তার মাকে কিছু ভিটামিন খেতে দেয়, আর অন্যদিকে সাংহু তার ব্যাগ থেকে তার খাবারগুলোকে আলাদাভাবে বের করে। সে তার নানিকে বুঝিয়ে দেয় এই খাবারগুলো শুধুই তার, এইটা সে কারুর সঙ্গে শেয়ার করবে না। সাংহুর মা সেখান থেকে বিদায় নিয়ে পরবর্তী বাস ধরে চলে আসে। সাংহুর মা চলে যাওয়ার পর সাংহুর নানি তার হাত ধরতে যায়। তখন সাংহু দূরে তো সরেই যায় এবং তার নানিকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। আর এইটা থেকেই বোঝা যায় শহরের বদ্ধঘরে বেড়ে ওঠা ছেলে পেলে নৈতিক ব্যবহার কতটা নিচে নেমে গেছে। আর এইটা কিন্তু আমাদের সমাজের খুব পরিচিত একটা জিনিস। আমরা আমাদের বাচ্চাদের কতটুকুই বা নৈতিক শিক্ষা দিচ্ছি। আপনি আপনার গ্রামে পড়ে থাকা দাদি নানিদের ওপর যেই ফিলটা করেন, এখনকার জেনারেশনের বাচ্চারা কি আদেও তা করবে? যাই হোক, গল্পে ফিরে আসা যাক। সাংহু তার নানিকে যত সম্ভব বিরক্ত এবং জ্বালাতন করতে থাকে। অন্যদিকে সাংহুর নানি তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে তার নাতিকে ভালো রাখার জন্য, এমনকি নিজের ভাগের খাবারটুকুও তার নাতিকে দিয়ে দেয়। সাংহু ছিল খুবই অহংকারী এবং দুষ্টু প্রকৃতির ছেলে। তখন আমরা দেখতে পাই ওই গ্রামেরই আরেকটি বাচ্চা ছেলে, যার নাম ছিল চিউলি, যে সাংহুর সঙ্গে দেখা করতে আসে। সে যখন সাংহুর খেলনাগুলোকে ধরতে যায়, তখনই সাংহু সেগুলোকে নিজের দিকে করে নেয়। সাংহু বাচ্চাটাকে বুঝিয়ে দেয় তার খেলনা সে কারোর সঙ্গে শেয়ার করবে না। আমাদের এই জেনারেশনের বাচ্চারা যেমন মোবাইলের উপর আসক্ত, তেমনই সাংহু ছিল ভিডিও গেমের উপর আসক্ত। সে সারাদিন শুয়ে শুয়ে ভিডিও গেম খেলতো। একদিন তার ভিডিও গেমের ডিভাইসটার ব্যাটারি শেষ হয়ে যায়, তাই সে তার নানির কাছে ব্যাটারি কেনার জন্য টাকা চাইতে থাকে। কিন্তু এই বৃদ্ধ মহিলাটি টাকা কোথায় পাবে? সে তখন তার খালি পকেট সাংহুকে দেখিয়ে বুঝিয়ে দেয় তার কাছে কোনোই টাকা নেই। কিন্তু বদমাশ সাংহু ছিল একদমই নাছোড়বান্দা। সে তার নানির কাছে আবারও টাকা চাইতে থাকে এবং টাকার জন্য জোর করতে থাকে, কিন্তু তার নানি তাকে বুকে হাত দিয়ে সরি বোঝায়। কিন্তু এইটা তো আর সাংহু বোঝে না। টাকা না পাওয়ায় সাংহু রেগে যায়, আর সে তার নানিকে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু তার নানি তাকে কিছুই বলে না। আর এইটাই তো আমাদের দাদি নানি। তাদেরকে আমরা যতই জ্বালাতন করি, যতই বিরক্ত করি, তারা কখনোই আমাদেরকে কিছুই বলে না। সাংহু তখন ঘরে ফিরে চারিদিকে খুঁজতে থাকে কোথাও টাকা আছে কিনা। সে ঘরটাকে একেবারে তছনছ করে ফেলে, কিন্তু সে একটা কানাকড়িও খুঁজে পায় না। তখন সাংহু তার নানির প্রিয় একটা বাটিকে লাথি মেরে ভেঙে দেয়, কিন্তু এটা করেই সে থেমে যায়নি। সে তার নানির ছেঁড়া ফাটা একটা জুতা নিয়ে চুলার ভেতরে ফেলে দেয়। কিন্তু সাংহুর নানি সেই দূর পাহাড় থেকে খালি পায়ে গিয়ে তার জন্য পানি নিয়ে আসে। একটা জুতার অভাবে তার পা কেটে ফোসকা পড়ে যায়। মুভির এই অংশটা অনেকটাই হৃদয় বিদারক।
সে যখন ঘরে ফিরে আসে তার সেই রক্তাক্ত পায়ের সাথে সাংহুর একটা স্টিকার আটকে যায়। এইটা দেখে সাংহু তার নানিকে গালিগালাজ করতে থাকে। বাচ্চা ছেলেটির কাছে তার স্টিকারের মূল্যটাই বেশি হয়ে গেছে। সে তার নানির ফোসকা পড়া কাটা পাটাই দেখতে পায় না। কেন জানি না মুভির এই অংশগুলোতে নিজের চোখে মুখে পানি চলে আসে। বৃদ্ধ মহিলার কষ্টগুলো মেনে নেওয়া যায় না। আমি বুঝতে পারছি আপনাদেরও এই বাচ্চা ছেলেটার উপর রাগ হচ্ছে, কিন্তু রাগটাকে কন্ট্রোল করে মুভিটা পুরোটুক দেখুন। এরপর সাংহু তার গেমের ব্যাটারি কেনার জন্য তার নানির মাথা থেকে একমাত্র চুল বাঁধার ক্লিপটাকে খুলে নেয়। সে সেই ক্লিপটাকে বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়, যাতে সে সেই ক্লিপটা বিক্রি করে তার গেমের জন্য ব্যাটারি কিনতে পারে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সে বাজারে কোথাও সেই ব্যাটারিটাকে খুঁজে পায় না। সে যখন বাড়ি ফিরতে থাকে সে তখন বাড়ির রাস্তাটা হারিয়ে ফেলে। সে তখন এদিকে ওদিকে ঘোরাফেরা করছিল। তখন একজন বৃদ্ধ লোক সাংহুকে তার সাইকেলে উঠিয়ে নেয় আর তার গ্রামে পৌঁছে দেয়। সাংহু যখন বাড়িতে ফিরছিল তখন সে দূরে দেখতে পায় তার নানি তাকে খোঁজার উদ্দেশ্যে অনেক দূর চলে এসেছে। সাংহু তখন মনে মনে ভাবছিল এবার হয়তো তার নানি তাকে অবশ্যই মারবে, কারণ আমি তার চুলের শেষ ক্লিপটাকেও চুরি করে নিয়েছি। কিন্তু তার নানি তাকে কিছুই বলে না। তখন সাংহু দেখতে পায় তার নানি একটি পুরনো চামচের সাহায্যে তার চুলগুলোকে বেঁধে রেখেছে। সাংহু তার নানির সঙ্গে বাড়িতে ফেরে। সে ধীরে ধীরে গ্রামীণ পরিবেশে তাকে খাপ খাইয়ে নিচ্ছিল। সাংহুর নানি যখন সাংহুকে ইশারার মাধ্যমে জিজ্ঞেস করে তুমি কি খাবে, তখন সাংহু বলে ওঠে আমি পিৎজা, বার্গার আর চিকেন ফ্রাই খাবো। কিন্তু সাংহুর নানি তো আর এইসব কিছুই জানে না। তখন সাংহু তার ব্যাগে থাকা একটি মেনু কার্ড নিয়ে আসে। সাংহু মেনু কার্ড দেখিয়ে তার নানিকে বলে আমি চিকেন ফ্রাই খাবো। তার নানি শুধু এতটুকু বুঝতে পারে যে তার নাতি মুরগি খেতে চায়। বৃদ্ধ নানি তার মাথার ঘাম পায়ে ফেলে উৎপন্ন করা শেষ সবজিগুলোকে নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য। সারাদিন কষ্ট করে সেগুলোকে বিক্রি করে সে তার নাতির জন্য একটা মুরগি নিয়ে আসে। বাসায় ফিরে সে তার নাতির জন্য অনেক কষ্ট করে মুরগিটাকে রান্না করে। আর সে যখন সাংহুর সামনে সেই মুরগিটা দেয়, সাংহু রেগে গিয়ে মুরগিগুলোকেও ফেলে দেয় আর সে কান্না করতে থাকে, কারণ সে তো খেতে চেয়েছিল চিকেন ফ্রাই। কিন্তু বাচ্চা ছেলেটির মাথায় এতটুকু বুদ্ধি নেই যে তার নানি কত কষ্ট করে মুরগিটাকে নিয়ে এসে এবং কত মমতা দিয়ে তার জন্য রান্না করেছে। সাংহু ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের বেলা তার প্রচন্ড খিদা লাগলে সে ঘুম থেকে উঠে সেই মুরগিগুলোকেই খেতে থাকে। আর এখন থেকে আপনারা সেই বদলে যাওয়া সাংহুকে দেখতে পাবেন, কারণ তার নানির ভালোবাসা ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে। এর পরের দিন তার নানির প্রচন্ড জ্বর আসে। সাংহু তার নানির গায়ে কাঁথা দিয়ে দেয় আর অনেক সেবা করতে থাকে। সাংহু একটু ঘোরাঘুরি করতে বাইরে যায়, আর তখন সে দেখতে পায় একটি গরু তাড়া করেছে চিউলি নামক সেই ছোট ছেলেটাকে। চিউলি নিজেকে বাঁচিয়ে নেয়, আর এই আনন্দে সাংহু আর সেখানে থাকা আরেকটি মেয়ে উল্লাস করতে থাকে। সেই মেয়েটির নাম ছিল হেইয়ুন। কিন্তু সাংহু উল্লাস করার সময় ভুল করে হেইয়ুনের খেলনাপাতি ভেঙে দিয়েছে। কিন্তু সাংহু এখনো পুরোপুরিভাবে তার ইগো থেকে বেরিয়ে আসতে পারেনি। এই কারণে সে হেইয়ুনকে সরি বলতে অনেক লজ্জাবোধ করছিল। সাংহু এখন প্রত্যেকদিন তার নানির সঙ্গে শহরে যায় সবজিগুলোকে বিক্রি করার জন্য। তার নানি সবজি বিক্রি করে সাংহুকে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে নানি নাতি ওঠে তাদের ঘরে ফেরার বাসটিতে। সাংহু বাসে বসে থাকা আরেকটি বাচ্চার চকলেট খেতে দেখে সাংহু বায়না করে তার নানির কাছে সেও চকলেট খাবে। তখন সাংহুর নানি ওই বাচ্চাটার ফেলে দেওয়া প্যাকেটটা নিয়ে দোকানে যায় সাংহুর জন্য চকলেট কিনতে। সে সাংহুর জন্য চকলেট কিনে নিয়ে আসে। সাংহু সেগুলো নিয়ে বাসের পেছনে গিয়ে বসে থাকে, কিন্তু তার নানি আর বাসে ওঠে না। সাংহুর সাথে সেই হেইয়ুন নামক মেয়েটাও ছিল, আর তার পাশেই বসা ছিল আরো একটি ছেলে। সাংহুর নানি বাসের জ্বালানা থেকে অন্য একটি ছেলের হাতে সাংহুর বাসের ভাড়াটা দিয়ে দেয়। সাংহুর নানি সাংহুকে তার ব্যাগটা দিতে চায়, কিন্তু সাংহু সেটাকে না নিয়ে বাইরে ফেলে দেয়, কারণ সাংহু হেইয়ুনের সাথে সেই ছেলেটাকে দেখে অনেকটাই রেগে গিয়েছিল। সাংহুদের বাস গ্রামে ফিরে আসে। সাংহু বাস থেকে নেমে তার নানির জন্য সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। একের পর এক বাস আসতে থাকে, কিন্তু তার নানি আর আসে না। অনেকক্ষণ পর সে দেখতে পায় দূর থেকে তার নানি হেঁটে হেঁটে গ্রামের দিকে আসছে, কারণ সাংহুকে সেই চকলেটটা কিনে দেওয়ার পর তার নানির কাছে দুজনের যাওয়ার মতন বাসের ভাড়া ছিল না। এই কারণে সে তার নাতিকে বাসে উঠিয়ে দিয়ে সে হেঁটে হেঁটেই গ্রামে ফিরে আসে। সত্যি মুভিটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় আমাদের দাদি নানিরা আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করে। সাংহু তার নানির অমূল্য ভালোবাসাটাকে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। সাংহু তার পকেটে থাকা একমাত্র চকলেট তার নানির ব্যাগে ঢুকিয়ে দেয়। তারা দুইজন বাড়ি ফিরে আসে। পরদিন সাংহু মিথ্যা গরুর ভয় দেখিয়ে সিউলকে ভয় দেখায়। সাংহু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে চিউলির সামনে পড়ে। কিন্তু তখনও সে তার ইগোর কারণে চিউলিকে সরি বলতে পারেনি। সে তখন তার নানির মতন বুকে হাত বুলিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। হেইয়ুন সাংহুদের বাসায় আসে।
আর সাংহুকে বলে পরের দিন তার সঙ্গে খেলতে আসার জন্য। আর এইটা শোনার পর সাংহু অনেকটাই খুশি হয়, আর রাতের ঘুম উড়ে যায়। পরদিন সে তার খেলনাগুলোকে গুছিয়ে নিয়ে খুব স্টাইল করে বের হতে যায়, কিন্তু তার চুলের স্টাইলটা তার কাছে কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। তখন ঘটে এক মজার ঘটনা। সে তার নানিকে তার চুলগুলোকে কেটে দিতে বলে। তার নানি তার চুলগুলোকে কেটে দেয় তো ঠিকই, কিন্তু সাংহু যখন আয়নায় নিজেকে দেখে তখন সে প্রচন্ড কান্না করতে থাকে, কারণ তাকে দেখে খুব হাস্যকর লাগছিল। আর এমন চুল নিয়ে সে হেইউনের সঙ্গে দেখা করতেও যেতে পারবে না। পরদিন সাংহু তার খেলনাগুলোকে নিয়ে হেইউনের সঙ্গে দেখা করতে যায়, আর তখন সে ঝুড়ি থেকে তার গেমিং ডিভাইসটাকে উঠিয়ে নিয়ে তার পকেটে রেখে দেয়, কারণ সে চাইছিল না যে কোনো নষ্ট জিনিস হেইউনের সামনে সে বের করুক। এরপরে সে পাহাড়ের ঢালু দেখে ভাবে সে তার খেলনার ঝুড়িতে করে খুব আরামসে এখান থেকে নেমে যেতে পারবে। আর তখনই সে সেটাই করে, আর তখনই যা হওয়ার কথা সেটাই হয়। সে নিচে পড়ে তার হাত পা কেটে যায়। সে পথ দিয়ে হাঁটতে থাকে, আর তখনই চিউলি পিছন দিক থেকে চিৎকার দিয়ে গরু গরু বলতে থাকে। আর তখন সাংহু এটাকে মিথ্যা কথা মনে করে, কারণ এই একইভাবে আগে চিউলির সাথে সে মজা করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ধারণাটা ভেঙে যায়। তার পিছনেই আসলেই একটা লাল গরু ছিল, আর তাকে তাড়া করতে থাকে। তখন সাংহু নিজেকে বাঁচানোর জন্য মাটিতে শুয়ে পড়লে চিউলি এসে সাংহুকে বাঁচিয়ে নেয়। আর এবার সাংহু সত্যি চিউলিকে সরি বলে, আর তখন চিউলি তাকে বলে, তুমি আমাকে সরি বলছো কেন? তুমি তো আমাকে আগেই সরি বলে দিয়েছো, এখন আবার কেন বলছো? আর এই প্রথমবারের মতন সাংহু বুঝতে পারে তার নানি যে বুকে হাত দিয়ে বোঝাতো আসলে ওটার মানে ছিল সরি। তখন সাংহু আর খেলতে যায় না, সে বাড়ি ফিরে আসতে থাকে। আর তখন হঠাৎই তার গেমিং ডিভাইসের কথাটা মনে পড়ে। সে তখন গেমিং ডিভাইসটি বের করে চেক করে, তখন সাংহু দেখতে পায় তার নানি ওই ডিভাইসটার সাথে কিছু টাকা রেখে দিয়েছে, যাতে করে সাংহু নতুন একটা ব্যাটারি কিনতে পারে। আর যখন সাংহু এটা দেখে তখন তার চোখ থেকে পানি টপ টপ করে পড়তে থাকে। সে তখন বুঝতে পারে তার নানি আসলে তাকে কতটা ভালোবাসে, আর সে তার নানির সঙ্গে এতদিন কতটাই না খারাপ ব্যবহার করেছে। সাংহু তখন কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে হাঁটতে থাকে। সাংহু তখন দেখতে পায় তার নানি তাকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছে। নানিকে দেখে সাংহুর কান্না আরো বেশি বেড়ে যায়। তার কান্না যেন কোনোভাবেই বাধা মানছে না। তার নানি তার চোখের পানিগুলোকে মুছে দিয়ে সাংহুর হাতে তার নানি একটা চিঠি দেয়। সাংহু তখন দেখতে পায় এইটা তার মায়ের চিঠি। সাংহু তখন বুঝতে পারে তার মায়ের নতুন চাকরি হয়েছে। বাসায় ফিরে সাংহু তার নানিকে, আমি অনেক অসুস্থ আর আমি তোমাকে অনেক মিস করছি, এই দুইটি কথা কিভাবে লিখতে হয় তা শেখানোর চেষ্টা করছে, কিন্তু তার নানি কোনোভাবেই এটা লিখতে পারে না। আর এইবারই প্রথমবার সে তার নানিকে নানি বলে ডাকে। সাংহু তার নানিকে বলে, তুমি অসুস্থ হলে আমাকে একটা সাদা কাগজ পাঠিয়ে দিও, আমি বুঝে যাব তুমি অসুস্থ হয়েছো, আর আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি তোমার কাছে চলে আসব। সাংহু তখন কান্না করতে থাকে, কারণ সে তখন চিন্তা করতে থাকে তার এই অসহায় বৃদ্ধ নানির কাল থেকে কি করবে, কিভাবে সে একা একা শহরে যাবে সবজি বিক্রি করতে। বাচ্চা ছেলে সাংহুর কান্না দেখে তার নানিও কান্না করে দেয়। সাংহুর নানি যখন ঘুমিয়ে পড়ে সাংহু তখন তার নানির জন্য অনেকগুলো সূচে সুতা ভরে দেয়, কারণ তার নানির এই কাজটা করতে অনেক সমস্যা পোহাতে হতো। পরদিন সাংহুর চলে যাওয়ার দিন। সাংহুর মা এসেছে তাকে নিয়ে যেতে। সাংহুর নানিও আসে বাস স্ট্যান্ডে তাদেরকে উঠিয়ে দিতে। তারা তখন বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সাংহুর মা সাংহুকে জিজ্ঞেস করে, তোমার কি তোমার নানিকে কিছু বলার আছে? সাংহু কোনো কিছুই বলে না, সে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই সেখানে বাস চলে আসে। সাংহু এবং তার মা বাসে উঠে পড়ে। একটু পরে সাংহু আবারও বাস থেকে নেমে আসে, আর তার নানিকে তার পছন্দের কিছু গেমের কার্ড দেয়। তার নানি জানতো এই গেমের কার্ডগুলো সাংহুর কাছে জীবনের চেয়েও দামি, তাই সে জানালায় টোকা দিতে থাকে ওই গেমের কার্ডগুলো ফেরত দেওয়ার জন্য। কিন্তু সাংহু তার নানির দিকে একবারের জন্যও ফিরে তাকায় না, কারণ সে যদি তার নানির দিকে তাকায় সে তার কান্নাকে আর আটকে রাখতে পারবে না। বাস চলতে শুরু করে। সাংহু দৌড়ে বাসের পিছনের সিটে আসে, আর সে তার হাত দিয়ে তার নানির মতন সরি বলে। বাস চলে যায় শহরের দিকে, আর বৃদ্ধ একাকী নানি তার বাড়ি ফেরার পথের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা জানি না সাংহু আর তার নানির জীবনে পরবর্তীতে কি হয়েছিল। আর এই অসমাপ্ত গল্পের মাঝ দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বৃদ্ধ মানুষগুলো প্রচন্ড একা, যেটা হয়তো আমরা ব্যস্ততার কারণে অনেক সময় বুঝতে পারি না। কিন্তু একবার ভাবুন, আজ থেকে 30 থেকে 40 বছর পরে আপনিও কিন্তু বৃদ্ধ হবেন। যতদিন বেঁচে আছেন সবাইকে সময় দিন। আমি হয়তো ভালোভাবে মুভিটা এক্সপ্লেন করতে পারিনি, ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ততক্ষণ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।